নমস্কার। আজ আপনাদের এক গল্প শোনাব, তন্ত্রের গূঢ় রহস্যের গল্প। প্রাচীন ভারতের এক গভীর অরণ্যে, যেখানে প্রকৃতি তার সমস্ত রহস্য ও শক্তি নিয়ে বিরাজ করত, সেখানে একদিন এক মহান ঋষি ধ্যানে বসেছিলেন। তার নাম ছিল ঋষি অগস্ত্য। তিনি ছিলেন জ্ঞান ও তপস্যার প্রতীক। অরণ্যের নিস্তব্ধতা ভেঙে শুধু পাখির ডাক আর বাতাসের শীষ শোনা যেত। ঋষি অগস্ত্য গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তার চোখ বন্ধ, মন সম্পূর্ণভাবে শান্ত। হঠাৎ তিনি অনুভব করলেন যেন প্রকৃতি নিজেই তার সঙ্গে কথা বলছে। তিনি শুনতে পেলেন এক মধুর কণ্ঠস্বর, যা বলছিল, হে ঋষি, তুমি কি জানতে চাও সৃষ্টির গোপন রহস্য? তুমি কি জানতে চাও কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, কিভাবে শক্তি ও চৈতন্যের মিলনে সবকিছু সৃষ্টি হয়? ঋষি অগস্ত্য চোখ খুললেন না, কিন্তু তার হৃদয়ে এক গভীর অনুভূতি জাগল। তিনি বললেন, হ্যাঁ, আমি জানতে চাই, আমাকে এই রহস্যের সন্ধান দিন। মধুর কণ্ঠস্বর আবার বলল, তাহলে শোনো হে ঋষি, এই জ্ঞান তোমাকে দেব, কিন্তু এটি শুধুমাত্র যোগ্য সাধকদের জন্য। এটি হবে গোপন, এটি হবে কলিযুগের শ্রেষ্ঠ সাধনা। এই বলে কণ্ঠস্বর মিলিয়ে গেল। ঋষি অগস্ত্য গভীর ধ্যানে প্রবেশ করলেন এবং তার মনে এক নতুন জ্ঞানের আলো জ্বলতে শুরু করল। এই জ্ঞানই পরবর্তীতে তন্ত্রশাস্ত্র হিসেবে পরিচিতি পায়। ঋষি অগস্ত্য সেই জ্ঞান লিপিবদ্ধ করলেন এবং তা তার শিষ্যদের কাছে প্রকাশ করলেন। কিন্তু এই জ্ঞান শুধুমাত্র যোগ্য সাধকদের জন্য ছিল। তন্ত্রশাস্ত্রের উৎপত্তি হয়েছিল বেদের যুগের পরে, যখন মানুষ শুধুমাত্র বাহ্যিক যজ্ঞ ও ক্রিয়াকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আধ্যাত্মিক গভীরতায় প্রবেশ করতে চাইছিল। বেদে শুধুমাত্র পুরুষ দেবতার উপাসনার কথা বলা হয়েছিল, কিন্তু তন্ত্রশাস্ত্রে দেবী শক্তির উপাসনার কথা বলা হয়। এটি ছিল একটি নতুন দর্শন, যেখানে নারী শক্তিকে সমান গুরুত্ব দেওয়া হয়। একদিন ঋষি অগস্ত্য তার শিষ্যদের বললেন, বেদের জ্ঞান মহান, কিন্তু এটি শুধুমাত্র বাহ্যিক ক্রিয়াকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ। তন্ত্রশাস্ত্র তোমাদের আধ্যাত্মিক গভীরতায় নিয়ে যাবে। এটি তোমাদের শক্তি ও চৈতন্যের মিলন বুঝতে সাহায্য করবে। শিষ্যরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, এই তন্ত্রশাস্ত্র কি বেদের থেকে আলাদা? ঋষি অগস্ত্য হেসে বললেন, না, এটি বেদের থেকে আলাদা নয়, বরং বেদের গভীরতর ব্যাখ্যা। বেদ যেমন নদীর উপরিভাগ, তন্ত্রশাস্ত্র হল সেই নদীর গভীরতা। ঋষি অগস্ত্য তার শিষ্যদের মাধ্যমে তন্ত্রশাস্ত্রের জ্ঞান লিপিবদ্ধ করতে শুরু করলেন। এই গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মহানির্বাণ তন্ত্র, পুলার্ণব তন্ত্র এবং তন্ত্রসার। একদিন মাধব ঋষি অগস্ত্যকে জিজ্ঞাসা করল, গুরুদেব, এই গ্রন্থগুলো কি শুধু জ্ঞানের জন্য, নাকি এগুলির ব্যবহারিক প্রয়োগ আছে? ঋষি অগস্ত্য বললেন, মাধব, এই গ্রন্থগুলো শুধুমাত্র জ্ঞানের জন্য নয়, বরং এগুলি জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। এগুলি শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায়। প্রাচীন ভারতের এক গ্রামে, যেখানে বেদের মন্ত্রোচ্চারণ এবং যজ্ঞের ধূপধুনোয় আকাশ ভরে থাকত, সেখানে একদিন
এক যুবক এসে উপস্থিত হল। তার নাম ছিল সদানন্দ। সদানন্দ ছিল অত্যন্ত কৌতূহলী এবং জ্ঞান পিপাসু। সে গ্রামের পণ্ডিতদের কাছে গিয়ে বলল, গুরুজি, আমি বেদের জ্ঞান অর্জন করতে চাই, আমাকে শেখান। পণ্ডিতেরা হেসে বললেন, বেদের জ্ঞান অর্জন করা সহজ নয়, এটি শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য। তুমি কি ব্রাহ্মণ? সদানন্দ মাথা নিচু করে বলল, না গুরুজি, আমি ক্ষত্রিয়। পণ্ডিতরা বললেন, তাহলে তুমি বেদের জ্ঞান অর্জন করতে পারবে না। সদানন্দ হতাশ হয়ে পড়ল, কিন্তু তার মনে প্রশ্ন জাগল, কেন বেদের জ্ঞান শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য? কেন সবাই এই জ্ঞান অর্জন করতে পারবে না? একদিন সদানন্দ গ্রামের বাইরে এক অরণ্যে ঘুরতে গেল। সেখানে সে এক মহান ঋষির দেখা পেল। ঋষির নাম ছিল ভৃগু। ঋষি ভৃগু সদানন্দকে দেখে বললেন, এই যুবক, তুমি কেন এত হতাশ? সদানন্দ বলল, গুরুদেব, আমি বেদের জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু আমাকে বলা হয়েছে যে এটি শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য। ঋষি ভৃগু হেসে বললেন, হে যুবক, বেদের জ্ঞান মহান, কিন্তু এটি শুধুমাত্র বাহ্যিক ক্রিয়াকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ। তন্ত্রশাস্ত্র তোমাকে আধ্যাত্মিক গভীরতায় নিয়ে যাবে। এটি তোমাকে শক্তি ও চৈতন্যের মিলন বুঝতে সাহায্য করবে। সদানন্দ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই তন্ত্রশাস্ত্র কি বেদের থেকে আলাদা? ঋষি ভৃগু বললেন, না, এটি বেদের থেকে আলাদা নয়, বরং বেদের গভীরতর ব্যাখ্যা। বেদ যেমন নদীর উপরিভাগ, তন্ত্রশাস্ত্র হল সেই নদীর গভীরতা। ঋষি ভৃগু সদানন্দকে তন্ত্রশাস্ত্রের জ্ঞান শেখাতে শুরু করলেন। তিনি বললেন, তন্ত্রশাস্ত্রে দেবী শক্তির উপাসনার কথা বলা হয়। এটি এক নতুন দর্শন, যেখানে নারী শক্তিকে সমান গুরুত্ব দেওয়া হয়। সদানন্দ জিজ্ঞাসা করল, গুরুদেব, কেন দেবী শক্তির উপাসনা করা হয়? ঋষি ভৃগু বললেন, দেবী শক্তি হল সৃষ্টি, স্থিতি ও সংহারের শক্তি। তিনি হলেন প্রকৃতি, তিনি হলেন মা। তার উপাসনা ছাড়া তো কিছুই সম্ভব নয়। সদানন্দ বলল, গুরুদেব, আমাকে দেবী শক্তির উপাসনা শেখান। ঋষি ভৃগু হেসে বললেন, তুমি ঠিক বলেছ সদানন্দ, দেবী শক্তির উপাসনা হল তন্ত্রশাস্ত্রের মূল। এই বলে ঋষি ভৃগু সদানন্দকে দেবী শক্তির উপাসনা শেখাতে শুরু করলেন। সদানন্দ ধীরে ধীরে তন্ত্রশাস্ত্রের গভীরতা বুঝতে শুরু করল। একদিন সন্ধ্যায় ঋষি অগস্ত্য তার আশ্রমের প্রাঙ্গণে বসেছিলেন। তার শিষ্য মাধব এসে বলল, গুরুদেব, তন্ত্রশাস্ত্রের কথা শুনে আমি বিস্মিত হয়েছি, কিন্তু আমি শুনেছি যে তন্ত্রশাস্ত্রের অনেক শাখা আছে। এগুলো কি আলাদা নাকি একই? ঋষি অগস্ত্য হেসে বললেন, মাধব, তন্ত্রশাস্ত্রের শাখাগুলি আলাদা, কিন্তু এগুলি সবই একই মূল থেকে উৎপন্ন। এগুলি শুধুমাত্র ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তন্ত্রশাস্ত্রের জ্ঞানকে উপস্থাপন করে। ঋষি অগস্ত্য বললেন, মাধব, তন্ত্রশাস্ত্রের প্রধান শাখাগুলো হল শাক্ত, শৈব, বৈষ্ণব এবং বৌদ্ধতন্ত্র। এগুলি সবই তন্ত্রশাস্ত্রের জ্ঞানকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে। ঋষি অগস্ত্য বললেন, শাক্ততন্ত্রে দেবী শক্তির উপাসনা করা হয়। এখানে দেবীকে সর্বোচ্চ সত্তা হিসেবে বিবেচনা করা হয়। দেবীর বিভিন্ন রূপ যেমন কালী, দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর উপাসনা করা হয়। ঋষি অগস্ত্য বললেন, শৈবতন্ত্রে শিবের উপাসনা করা হয়। এখানে শিবকে সর্বোচ্চ সত্তা হিসেবে বিবেচনা করা হয়। শৈবতন্ত্রে শিবের বিভিন্ন রূপ যেমন মহাকাল, ভৈরব এবং নটরাজের উপাসনা করা হয়। বৈষ্ণব তন্ত্রে বিষ্ণুর উপাসনা করা হয়।
এখানে বিষ্ণুকে সর্বোচ্চ সত্তা হিসেবে বিবেচনা করা হয়। বৈষ্ণব তন্ত্রে বিষ্ণুর বিভিন্ন রূপ যেমন রাম, কৃষ্ণ এবং নারায়ণের উপাসনা করা হয়। আবার বৌদ্ধ তন্ত্রে বুদ্ধের উপাসনা করা হয়। এখানে বুদ্ধকে সর্বোচ্চ সত্তা হিসেবে বিবেচনা করা হয়। বৌদ্ধ তন্ত্রে বুদ্ধের বিভিন্ন রূপ যেমন অমিতাভ, ব্রজসত্য এবং তারার উপাসনা করা হয়। ঋষি অগস্ত্য বললেন, মাধব, তন্ত্রশাস্ত্রের প্রধান গ্রন্থগুলি হল মহানির্বাণতন্ত্র, পুলার্ণবতন্ত্র এবং তন্ত্রসার। এগুলি সবই তন্ত্রশাস্ত্রের জ্ঞানকে গভীরভাবে উপস্থাপন করে। ঋষি অগস্ত্য বললেন, মহানির্বাণ তন্ত্রে মোক্ষ বা মুক্তির কথা বলা হয়েছে। এখানে শিব ও শক্তির মিলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলা হয়েছে। পুলার্ণব তন্ত্রে কুলাচার বা পরিবার ও সমাজের ধর্মীয় প্রথা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে দেবী শক্তির উপাসনার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির কথা বলা হয়েছে। তন্ত্রসারে তন্ত্রশাস্ত্রের সার সংগ্রহ দেওয়া হয়েছে। এখানে তন্ত্রশাস্ত্রের বিভিন্ন দিক যেমন যোগ, ধ্যান, মন্ত্র এবং যন্ত্রের কথা বলা হয়েছে। মাধব তখন বললেন, গুরুদেব, তন্ত্রশাস্ত্রের শাখা এবং গ্রন্থগুলি সম্পর্কে জানতে পেরে আমি খুবই আনন্দিত। আমি এই জ্ঞানকে সারা বিশ্বে ছড়িয়ে দেব। ঋষি অগস্ত্য হেসে বললেন, তুমি ঠিক বলেছ মাধব, এই জ্ঞানকে সারা বিশ্বে তুমি ছড়িয়ে দাও। উত্তর ভারতের এক গভীর অরণ্যে, যেখানে প্রকৃতি তার সমস্ত রহস্য ও শক্তি নিয়ে বিরাজ করত, সেখানে একদিন এক মহান সাধক আবির্ভূত হলেন। তার নাম ছিল মৎস্যেন্দ্রনাথ। তিনি ছিলেন তন্ত্রশাস্ত্রের একজন মহান প্রচারক এবং হঠযোগের প্রতিষ্ঠাতা। মৎস্যেন্দ্রনাথের জন্ম হয়েছিল এক দরিদ্র পরিবারে। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞান পিপাসু। ছোটবেলা থেকেই তিনি ধ্যান ও যোগের প্রতি আকৃষ্ট ছিলেন। একদিন তিনি ঋষি অগস্ত্যের শিষ্য হয়ে গেলেন এবং তন্ত্রশাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করলেন। একদিন মৎস্যেন্দ্রনাথ ঋষি অগস্ত্যকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তন্ত্রশাস্ত্রের মাধ্যমে কি সত্যি মোক্ষ লাভ করা যায়? ঋষি অগস্ত্য এসে বলেছিলেন, হ্যাঁ মৎস্যেন্দ্রনাথ, তন্ত্রশাস্ত্রের মাধ্যমে মোক্ষ লাভ করা যায়, কিন্তু এর জন্য প্রয়োজন অটল সংকল্প এবং গভীর সাধনা। মৎস্যেন্দ্রনাথ তন্ত্রশাস্ত্রের জ্ঞান অর্জন করে সারা ভারত ভ্রমণ শুরু করলেন। তিনি বিভিন্ন স্থানে গিয়ে তন্ত্রশাস্ত্রের প্রচার শুরু করলেন এবং অনেক শিষ্য তৈরি করলেন। তার শিষ্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল গোরক্ষনাথ। একদিন মৎস্যেন্দ্রনাথ এক গ্রামে গিয়ে দেখলেন সেখানে এক যুবক গভীর ধ্যানে মগ্ন। তার নাম ছিল গোরক্ষনাথ। মৎস্যেন্দ্রনাথ গোরক্ষনাথের কাছে গিয়ে বললেন, হে যুবক, তুমি কি জানতে চাও সৃষ্টির গোপন রহস্য? গোরক্ষনাথ চোখ খুলে বললেন, হ্যাঁ গুরুদেব, আমাকে এই রহস্যের সন্ধান দিন। মৎস্যেন্দ্রনাথ হেসে বললেন, তাহলে শোনো, এই জ্ঞান তোমাকে দেব, কিন্তু এটি শুধুমাত্র যোগ্য সাধকদের জন্য। এই জ্ঞান অত্যন্ত গোপন, এটি হবে তন্ত্র। গোরক্ষনাথ মৎস্যেন্দ্রনাথের শিষ্য হয়ে গেলেন এবং তন্ত্রশাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করলেন। তিনি সারা ভারতে ভ্রমণ করে তন্ত্রশাস্ত্রের প্রচার করলেন এবং অনেক শিষ্য তৈরি করলেন। তার শিষ্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল চৌরঙ্গীনাথ। একদিন গোরক্ষনাথ তার শিষ্যদের বললেন, তন্ত্রশাস্ত্রের জ্ঞান মহান, কিন্তু এটি শুধুমাত্র বাহ্যিক ক্রিয়াকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি তোমাদের আধ্যাত্মিক গভীরতায় নিয়ে যাবে। এটি তোমাদের শক্তি ও চৈতন্যের মিলন বুঝতে সাহায্য করবে। শিষ্যরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, এই তন্ত্রশাস্ত্র কি বেদের থেকে আলাদা? গোরক্ষনাথ হেসে বললেন, না, এটি বেদের থেকে আলাদা নয়,
বরং বেদের গভীরতর ব্যাখ্যা। বেদ যদি শরীর হয়, তন্ত্রশাস্ত্র হলো সেই শরীরের প্রাণ শক্তি। কাশীর এক পবিত্র আশ্রমে, যেখানে জ্ঞান ও আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে পড়েছিল, সেখানে একদিন ঋষি অগস্ত্য তার শিষ্যদের নিয়ে বসেছিলেন। শিষ্যরা গভীর মনোযোগ সহকারে তার কথা শুনছিল। ঋষি অগস্ত্য বললেন, শোনো, আজ আমি তোমাদের শিব ও শক্তির ধারণা সম্পর্কে বলবো। এটি তন্ত্রশাস্ত্রের সবচেয়ে গভীর রহস্য। শিষ্যরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, শিব ও শক্তিকে, তাদের মিলন কিভাবে সৃষ্টি হয়? ঋষি অগস্ত্য হেসে বললেন, শিব হলেন চৈতন্য, তিনি হলেন পুরুষ, আর শক্তি হলেন প্রকৃতি, তিনি হলেন সৃষ্টির শক্তি। শিব ও শক্তির মিলনেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি। শিব ও শক্তির মিলনে সৃষ্টির উৎপত্তি। ঋষি অগস্ত্য বললেন, শিব ও শক্তি একে অপরের থেকে আলাদা নয়, তারা একই সত্তার দুটি দিক। শিব হলেন স্থিতি, তিনি হলেন শান্তি ও জ্ঞানের প্রতীক। আর শক্তি হলেন গতি, তিনি হলেন সৃষ্টি, স্থিতি ও সংহারের শক্তি। শিষ্যরা জিজ্ঞাসা করল, গুরুদেব, শিব ও শক্তির মিলনে কিভাবে সৃষ্টি হয়? ঋষি অগস্ত্য বললেন, শিব ও শক্তির মিলনে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়। শিব হলেন চৈতন্য, তিনি হলেন সৃষ্টির মূল, আর শক্তি হলেন প্রকৃতি, তিনি হলেন সৃষ্টির শক্তি। দেবী শক্তির বিভিন্ন রূপ। ঋষি অগস্ত্য বললেন, শক্তির বিভিন্ন রূপ রয়েছে। তিনি কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি রূপে প্রকাশ পেয়েছেন। কালী হলেন সংহারের শক্তি, দুর্গা হলেন রক্ষার শক্তি, লক্ষ্মী হলেন সম্পদের শক্তি এবং সরস্বতী হলেন জ্ঞানের শক্তি। শিষ্যরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, দেবী শক্তির এই বিভিন্ন রূপের অর্থ কি? ঋষি অগস্ত্য বললেন, দেবী শক্তির বিভিন্ন রূপের মাধ্যমে আমরা জীবনের বিভিন্ন দিক বুঝতে পারি। কালী আমাদের শেখায় কিভাবে অজ্ঞানতা থেকে মুক্ত হতে হয়। দুর্গা আমাদের শেখায় কিভাবে রক্ষা পেতে হয়। লক্ষ্মী আমাদের শেখায় কিভাবে সম্পদ অর্জন করতে হয়। এবং সরস্বতী আমাদের শেখায় কিভাবে জ্ঞান অর্জন করতে হয়। একদিন ঋষি অগস্ত্য তার শিষ্যদের নিয়ে বসেছিলেন। সেদিনের আলোচনার বিষয় ছিল তন্ত্রশাস্ত্রের দর্শন। ঋষি অগস্ত্য বললেন, হে শিষ্যগণ, আজ আমরা তন্ত্রশাস্ত্রের একটি গভীর দর্শন নিয়ে আলোচনা করব। এটি হলো দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের সমন্বয়। শিষ্যরা জিজ্ঞাসা করল, গুরুদেব, দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ কি? এগুলো কি আলাদা? ঋষি অগস্ত্য হেসে বললেন, দ্বৈতবাদ হলো এক বিশ্বাস যে শিব ও শক্তি দুটি আলাদা সত্তা। অন্যদিকে অদ্বৈতবাদ হলো এই বিশ্বাস যে শিব এবং শক্তি একই সত্তার দুটো দিক। তন্ত্রশাস্ত্রে এই দুটি দর্শনের সমন্বয় করা হয়েছে। ঋষি অগস্ত্য বললেন, শিব হলেন চৈতন্য বা পুরুষ এবং শক্তি হলেন ক্রিয়া বা প্রকৃতি। শিব ও শক্তির মিলনেই সৃষ্টির উৎপত্তি। এক শিষ্য জিজ্ঞাসা করল, গুরুদেব, তাহলে শিব ও শক্তি কি আলাদা? ঋষি অগস্ত্য বললেন, না না, তারা আলাদা নন, তারা একই সত্তার দুটো দিক। যেমন আলো এবং ছায়া, তারা আলাদা মনে হলেও আসলে কিন্তু তারা একই সূর্যের দুটি দিক। ঋষি অগস্ত্য বললেন, তন্ত্রশাস্ত্রে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের সমন্বয় করা হয়েছে। এটি শেখায় যে শিব ও শক্তি একই সত্তার দুটি দিক, তারা আলাদা নয়, বরং তারা একই সত্তার দুটি প্রকাশ।
শিষ্যরা বিস্মিত হয়ে বলল, গুরুদেব, এই জ্ঞান আমাদের হৃদয়ে এক নতুন আলো জ্বালিয়েছে। ঋষি অগস্ত্য হেসে বললেন, হ্যাঁ, এই জ্ঞানই তোমাদের আধ্যাত্মিক উন্নতির পথ দেখাবে। একদিন সন্ধ্যায় ঋষি অগস্ত্য তার শিষ্য মাধব অরণ্যের একটি নির্জন স্থানে বসেছিলেন। আকাশে তারা জ্বলজ্বল করছিল এবং প্রকৃতির নিস্তব্ধতা তাদের চারপাশে ঘিরে ধরেছিল। মাধব, যিনি তন্ত্রশাস্ত্রের গভীর জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন, ঋষি অগস্ত্যকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তন্ত্রশাস্ত্রে মোক্ষ বা মুক্তির পথ সম্পর্কে কি বলা হয়েছে? কিভাবে একজন সাধক মায়া বা অজ্ঞান থেকে মুক্তি পেতে পারেন? ঋষি অগস্ত্য গম্ভীর হয়ে বললেন, মাধব, মোক্ষ হলো জীবনের চূড়ান্ত লক্ষ্য। এটি হলো সেই অবস্থা যখন আত্মা মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে পরম সত্যের সাথে একাত্ম হয়। তন্ত্রশাস্ত্রে মোক্ষ লাভের একটি সুনির্দিষ্ট পথ বর্ণনা করা হয়েছে, মায়া এবং মুক্তির পথ। ঋষি অগস্ত্য বলতে শুরু করলেন, মাধব, মায়া হলো সেই শক্তি যা আমাদেরকে বাস্তবতা থেকে দূরে রাখে। এটি আমাদেরকে ভুলভাবে বিশ্বাস করায় যে এই জগৎই একমাত্র সত্য। কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে এই জগৎ হলো মায়ার সৃষ্টি এবং এর পিছনে রয়েছে পরম সত্য। মাধব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তাহলে কিভাবে আমরা মায়া থেকে মুক্তি পেতে পারি? ঋষি অগস্ত্য হেসে বললেন, মাধব, মায়া থেকে মুক্তি পেতে হলে প্রথমে আমাদেরকে মায়ার প্রকৃতি বুঝতে হবে। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে মায়া হলো শক্তির একটি রূপ এবং এটি শিবের সাথে মিলিত হয়ে এই জগৎ সৃষ্টি করেছে। মোক্ষ লাভের জন্য আমাদেরকে শিব ও শক্তির মিলন বুঝতে হবে। ঋষি অগস্ত্য বললেন, মাধব, তন্ত্রশাস্ত্রে মোক্ষ লাভের জন্য বিভিন্ন সাধনা পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কুণ্ডলিনী যোগ। মাধব জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কুণ্ডলিনী শক্তি কি? ঋষি অগস্ত্য বললেন, কুণ্ডলিনী শক্তি হল মানব দেহের চৈতন্য শক্তি, যা মূলাধার চক্রে, রুট চক্রে একটি সর্পিল আকারে অর্থাৎ সাপের কুণ্ডলীর ন্যায় ঘুমিয়ে থাকে। জাগরণের মাধ্যমে এটি মেরুদণ্ড বরাবর ঊর্ধ্বগামী হয়ে ব্রহ্মাণ্ডীয় চেতনাকে উদ্ভাসিত করে। আবার মাধব জিজ্ঞাসা করলে, গুরুদেব, এই সাধনা কি খুব কঠিন? ঋষি অগস্ত্য বললেন, হ্যাঁ মাধব, এই সাধনা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয়। এর জন্য প্রয়োজন অটল সংকল্প এবং গভীর সাধনা। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে সাধককে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মনের নিয়ন্ত্রণ ছাড়া মোক্ষ লাভ সম্ভব নয়। কুণ্ডলিনী জাগরণ হলো একটি আধ্যাত্মিক প্রক্রিয়া, যার মাধ্যমে মেরুদণ্ডের নিচে অবস্থিত সুপ্ত শক্তি কুণ্ডলিনী ধাপে ধাপে জাগ্রত হয়ে সপ্তচক্র ভেদ করে সহস্রার চক্রে মস্তিষ্কের মুকুট অংশে পৌঁছে যায়। এটি যোগ, তন্ত্র, ধ্যান ও শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জিত হয়। এই অবস্থায় সাধক মায়া থেকে মুক্ত হয়ে পরম সত্যের সাথে একাত্ম হয়। মাধব ঋষি অগস্ত্যের কথা শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে মোক্ষ লাভের পথ সহজ নয়, কিন্তু এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। তিনি ঋষি অগস্ত্যকে বললেন, গুরুদেব, আমি মোক্ষ লাভের জন্য প্রস্তুত, আমাকে এই পথে পরিচালনা করুন। ঋষি অগস্ত্য হেসে বললেন, মাধব, তোমার আগ্রহ দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি যদি সঠিকভাবে সাধনা করো তাহলে একদিন নিশ্চয়ই মোক্ষ লাভ করবে। একদিন এক যুবক, তার নাম রামানুজ, এক গভীর অরণ্যে প্রবেশ করল। সে তন্ত্রশাস্ত্রের জ্ঞান অর্জনের জন্য এক মহান তান্ত্রিক গুরুকে খুঁজছিল।
অরণ্যের গভীরে সে এক আশ্রম দেখতে পেল, যেখানে এক মহান গুরু ধ্যানে মগ্ন ছিলেন। গুরুদেবের নাম ছিল স্বামী ব্রহ্মানন্দ। রামানুজ গুরুদেবের পায়ে প্রণাম করে বলল, গুরুদেব, আমি তন্ত্রশাস্ত্রের জ্ঞান অর্জন করতে চাই, আমাকে দীক্ষা দিন। স্বামী ব্রহ্মানন্দ চোখ খুলে বললেন, তুমি কি সত্যি এই পথে চলতে প্রস্তুত? এই পথ কঠিন, এর জন্য প্রয়োজন অটল সংকল্প ও গভীর সাধনা। রামানুজ দৃঢ়ভাবে বলল, হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত। গুরুদেব হেসে বললেন, তাহলে শোনো রামানুজ, তান্ত্রিক সাধনার প্রথম ধাপ হলো দীক্ষা। দীক্ষা হলো গুরু শিষ্যের পরম্পরার মাধ্যমে জ্ঞানের সঞ্চার। আজ থেকে তুমি আমার শিষ্য। স্বামী ব্রহ্মানন্দ রামানুজকে দীক্ষা দিলেন। তিনি বললেন, রামানুজ, তান্ত্রিক সাধনায় গুরু শিষ্যের পরম্পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু হলেন সেই সেতু, যিনি শিষ্যকে আধ্যাত্মিক জ্ঞানের পথে নিয়ে যান। রামানুজ জিজ্ঞাসা করল, গুরুদেব, গুরু শিষ্যের পরম্পরা কেন এত গুরুত্বপূর্ণ? গুরুদেব বললেন, গুরু শিষ্যের পরম্পরা শুধুমাত্র জ্ঞানের সঞ্চার নয়, বরং এটি আধ্যাত্মিক শক্তির সঞ্চারও। গুরু শিষ্যকে শুধুমাত্র জ্ঞান দেন না, বরং তিনি শিষ্যের আত্মাকে শুদ্ধ করেন। স্বামী ব্রহ্মানন্দ রামানুজকে তান্ত্রিক সাধনা বিভিন্ন স্তর সম্পর্কে বললেন। তিনি বললেন, রামানুজ, তান্ত্রিক সাধনার 3টি স্তর আছে: পশুভাব, বীরভাব এবং দিব্যভাব। রামানুজ জিজ্ঞাসা করল, গুরুদেব, এই স্তরগুলি কি? গুরুদেব বললেন, প্রথম স্তর হলো পশুভাব। এই স্তরে সাধক তার পশুবৃত্তি নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় স্তর হলো বীরভাব। এই স্তরে সাধক তার শক্তি ও সাহসকে কাজে লাগায়। আর তৃতীয় স্তর হলো দিব্যভাব। এই স্তরে সাধক দিব্য জ্ঞান ও শক্তি অর্জন করে। রামানুজ গুরুদেবের কথা শুনে গভীরভাবে চিন্তা করল। সে বলল, গুরুদেব, আমি এই স্তর অতিক্রম করতে চাই, আমাকে পথ দেখান। গুরুদেব বললেন, রামানুজ, তুমি যদি সত্যি এই পথে চলতে চাও, তাহলে প্রথমে তোমাকে পশুভাব অতিক্রম করতে হবে। এর জন্য প্রয়োজন নিয়মিত সাধনা ও ধ্যান। রামানুজ দৃঢ়ভাবে বলল, গুরুদেব, আমি প্রস্তুত, আমাকে পথ দেখান। গুরুদেব বললেন, তাহলে শুরু করো। আজ থেকে তুমি নিয়মিত ধ্যান ও সাধনা করবে, আমি তোমাকে পথ দেখাবো। একদিন মাধব ঋষি অগস্ত্যের শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করল, গুরুদেব, তন্ত্রশাস্ত্রে যোগ ও ধ্যানের কথা বলা হয়েছে, কিন্তু এই যোগ ও ধ্যান কি শুধুমাত্র শারীরিক ব্যায়াম, নাকি এর গভীরতর কোনো অর্থ আছে? ঋষি অগস্ত্য হেসে বললেন, মাধব, যোগ শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয়, এটি আত্মার সাথে পরমাত্মার মিলনের পথ। তন্ত্রশাস্ত্রে যোগের বিভিন্ন প্রকার আছে, যেমন হঠ যোগ, রাজযোগ, কুণ্ডলিনী যোগ। এগুলি প্রত্যেকটিরই নিজস্ব গুরুত্ব আছে। ঋষি অগস্ত্য মাধবকে হঠ যোগের কথা বললেন। হঠ যোগ হলো শরীর ও মনের সংযোগ। এটি শারীরিক ব্যায়াম, প্রাণায়াম এবং ধ্যানের মাধ্যমে আত্ম উন্নতি সাধন করে। হঠ যোগের মাধ্যমে শরীরকে সুস্থ ও সবল রাখা যায়, যা আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধব জিজ্ঞাসা করল, গুরুদেব, হঠ যোগের মাধ্যমে কি শুধুমাত্র শরীরই সুস্থ হয়, নাকি মনেরও উন্নতি হয়? ঋষি অগস্ত্য বললেন, হঠ যোগের মাধ্যমে শরীর ও মন উভয় সুস্থ হয়। এটি মনের স্থিরতা ও শান্তি আনে, যা ধ্যানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ঋষি অগস্ত্য মাধবকে রাজযোগের কথা বললেন। রাজযোগ হলো মনের যোগ। এটি ধ্যানের মাধ্যমে আত্মার সাথে পরমাত্মার মিলন সাধন করে। রাজযোগের মাধ্যমে মনের সকল বিক্ষেপ দূর করে আত্মার শান্তি ও আনন্দ লাভ করা যায়। মাধব জিজ্ঞেস করল, গুরুদেব, রাজযোগের মাধ্যমে কি সত্যি আত্মার শান্তি লাভ করা যায়? ঋষি অগস্ত্য বললেন, নিশ্চয়ই। রাজযোগের মাধ্যমে মনের
সকল বিক্ষেপ দূর করে আত্মার শান্তি ও আনন্দ লাভ করা যায়। এটি আত্মার সাথে পরমাত্মার মিলন সাধন করে। এরপরে ঋষি অগস্ত্য মাধবকে কুণ্ডলিনী যোগের কথা বললেন। কুণ্ডলিনী যোগ হলো শক্তির যোগ। এটি কুণ্ডলিনী শক্তির জাগরণের মাধ্যমে আত্মোন্নতি সাধন করে। মাধব জিজ্ঞাসা করল, গুরুদেব, কুণ্ডলিনী শক্তি কি? ঋষি অগস্ত্য বললেন, মাধব, কুণ্ডলিনী শক্তি হলো মানবদের সুপ্ত চৈতন্য শক্তি, যা মূলাধার চক্রে, রুট চক্রে একটি সর্পিল আকারে সাপের কুণ্ডলীর ন্যায় ঘুমিয়ে থাকে। জাগরণের মাধ্যমে এটি মেরুদণ্ড বরাবর ঊর্ধ্বগামী হয়ে ব্রহ্মাণ্ডীয় চেতনাকে উদ্ভাসিত করে, যার ফলে মোক্ষ লাভ করা যায়। মাধব আবার জিজ্ঞাসা করল, গুরুদেব, কুণ্ডলিনী যোগের মাধ্যমে কি সত্যিই মোক্ষ লাভ করা যায়? ঋষি অগস্ত্য বললেন, হ্যাঁ মাধব, কুণ্ডলিনী যোগের মাধ্যমে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে ষটচক্র ভেদ করে মোক্ষ লাভ করা যায়। এটি আত্মার সাথে পরমাত্মার মিলন সাধন করে। কুণ্ডলিনী জাগরণ হলো একটি আধ্যাত্মিক প্রক্রিয়া, যার মাধ্যমে মেরুদণ্ডের নিচে অবস্থিত সুপ্ত শক্তি কুণ্ডলিনী ধাপে ধাপে জাগ্রত হয়ে সপ্তচক্র ভেদ করে সহস্রার চক্রে মস্তিষ্কের মুকুট অংশে পৌঁছে যায়। এটি যোগ, তন্ত্র, ধ্যান ও শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জিত হয়। ঋষি অগস্ত্য মাধবকে ধ্যানের কথা বললেন। ধ্যান হলো মনের একাগ্রতা। এটি যোগের চূড়ান্ত স্তর। ধ্যানের মাধ্যমে মনের সকল বিক্ষেপ দূর করে আত্মার শান্তি ও আনন্দ লাভ করা যায়। ধ্যানের মাধ্যমে আত্মার সাথে পরমাত্মার মিলন সাধন করে মোক্ষ লাভ করা যায়। মাধব জিজ্ঞাসা করল, গুরুদেব, ধ্যানের মাধ্যমে কি সত্যিই মোক্ষ লাভ করা যায়? ঋষি অগস্ত্য বললেন, হ্যাঁ মাধব, ধ্যানের মাধ্যমে মনের সকল বিক্ষেপ দূর করে আত্মার শান্তি ও আনন্দ লাভ করা যায়। এটি আত্মার সাথে পরমাত্মার মিলন সাধন করে। একদিন সন্ধ্যাবেলা ঋষি অগস্ত্যের আশ্রমে মাধব বসেছিল। সে তার গুরুকে জিজ্ঞাসা করল, গুরুদেব, তন্ত্রশাস্ত্রে মন্ত্র ও যন্ত্রের কথা শুনেছি, এগুলো কি শুধুমাত্র শব্দ ও প্রতীক, নাকি এগুলোর গভীরতর অর্থ আছে? ঋষি অগস্ত্য হেসে বললেন, মাধব, মন্ত্র ও যন্ত্র শুধুমাত্র শব্দ ও প্রতীক নয়, এগুলি হলো আধ্যাত্মিক শক্তির চাবিকাঠি। এগুলি ব্যবহার করে তুমি তোমার মন ও আত্মাকে শুদ্ধ করতে পারো। ঋষি অগস্ত্য মাধবকে একটি মন্ত্র শেখালেন, ওম নমঃ শিবায়। তিনি বললেন, এই পঞ্চাক্ষরী মন্ত্রটি শিবের প্রতি নিবেদিত। এটি জপ করলে তোমার মন শান্ত হবে এবং তুমি শিবের কৃপা লাভ করবে। মাধব মন্ত্রটি জপ করতে শুরু করল। প্রথমে সে কিছুই অনুভব করল না, কিন্তু ধীরে ধীরে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে অনুভব করল যেন তার চারপাশে এক আলোকময় শক্তি বিরাজ করছে। ঋষি অগস্ত্য বললেন, মাধব, মন্ত্র হলো শব্দের মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের উপায়। প্রতিটি মন্ত্রের একটি বিশেষ শক্তি আছে, যা তোমার আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করবে। এরপর ঋষি অগস্ত্য মাধবকে একটি যন্ত্র দেখালেন। এটি ছিল একটি জটিল জ্যামিতিক চিত্র, যার মধ্যে বিভিন্ন প্রতীক ও মন্ত্র লিখিত ছিল। তিনি বললেন, এই যন্ত্রটি হলো শ্রীযন্ত্র। এটি দেবী লক্ষ্মীর প্রতীক। এই যন্ত্রের মাধ্যমে তুমি ধ্যান করতে পারো এবং দেবীর কৃপা লাভ করতে পারো। মাধব যন্ত্রের দিকে তাকিয়ে ধ্যান করতে শুরু করল। সে অনুভব করল যেন যন্ত্রটি থেকে এক আলোক রশ্মি বেরিয়ে আসছে এবং তার মনকে শুদ্ধ করছে। ঋষি অগস্ত্য বললেন, মাধব, যন্ত্র হলো প্রতীকের মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের উপায়। প্রতিটি যন্ত্রে একটি বিশেষ অর্থ আছে, যা তোমার আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে। মাধব ঋষি অগস্ত্যকে জিজ্ঞাসা করল, গুরুদেব, মন্ত্র ও যন্ত্রকে একসাথে ব্যবহার করা যায়? ঋষি অগস্ত্য হেসে বললেন, হ্যাঁ মাধব,
মন্ত্র ও যন্ত্র একসাথে ব্যবহার করলে তার শক্তি আরো বৃদ্ধি পায়। তুমি মন্ত্র জপ করার সময় যন্ত্রের দিকে তাকিয়ে ধ্যান করতে পারো। এতে তোমার আধ্যাত্মিক উন্নতি আরো দ্রুত হবে। মাধব ঋষি অগস্ত্যের কথা মেনে মন্ত্র ও যন্ত্র একসাথে ব্যবহার করতে শুরু করলো। সে অনুভব করলো যেন তার আধ্যাত্মিক শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিবদাস, যিনি তন্ত্রশাস্ত্রের জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছিলেন, একদিন ঋষি বশিষ্ঠের কাছে ফিরে এলেন। তার মনে এক গভীর প্রশ্ন জেগেছিল, যা তিনি ঋষির কাছে উপস্থাপন করতে চাইলেন। শিবদাস বললেন, গুরুদেব, আমি তন্ত্রশাস্ত্রের পঞ্চমহাকার সম্পর্কে শুনেছি। এটি কি সত্যি তান্ত্রিক সাধনার একটি অংশ? এটির প্রকৃত অর্থ কি এবং কিভাবে এটি আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে? ঋষি বশিষ্ঠ গম্ভীর হয়ে বললেন, শিবদাস, পঞ্চমহাকার তন্ত্রশাস্ত্রের একটি গভীর ও রহস্যময় দিক। এটি শুধুমাত্র বাহ্যিক ক্রিয়াকাণ্ড নয়, বরং এর একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। চলো আমি তোমাকে এই রহস্য উন্মোচন করি। ঋষি বশিষ্ঠ শিবদাসকে নিয়ে বসে গেলেন এবং পঞ্চমহাকারের ব্যাখ্যা শুরু করলেন। ঋষি বশিষ্ঠ বললেন, পঞ্চমহাকার সাধনা হলো তন্ত্রশাস্ত্রের একটি গূঢ় ও বিশেষ সাধনা, যেখানে 5টি প্রধান উপাদান ব্যবহৃত হয়, যেগুলো সবই ম বর্ণ দ্বারা শুরু হয়। এই 5টি উপাদান হলো মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন। ঋষি বললেন, মদ্য শুধুমাত্র মদ নয়, বরং এটি আমাদের ভেতরের অমৃতের প্রতীক। এটি আমাদের ভেতরের চৈতন্যকে জাগ্রত করে। তান্ত্রিক সাধনায় মদ্য ব্যবহার করা হয় আমাদের ভেতরের অজ্ঞানতাকে দূর করতে। শিবদাস জিজ্ঞাসা করল, কিন্তু গুরুদেব, মদ্য কি আমাদের ক্ষতি করতে পারে না? ঋষি বললেন, হ্যাঁ শিবদাস, মদ্যের অপব্যবহার বিপজ্জনক, কিন্তু তান্ত্রিক সাধনায় এটি শুধুমাত্র একটি প্রতীক। এটি আমাদের ভেতরের অমৃতকে খুঁজে পেতে সাহায্য করে। ঋষি বললেন, মাংস শুধুমাত্র প্রাণীর মাংস নয়, বরং এটি আমাদের ভেতরের পশুত্বের প্রতীক। তান্ত্রিক সাধনায় মাংস ব্যবহার করা হয় আমাদের ভেতরের পশুত্বকে জয় করতে। শিবদাস জিজ্ঞাসা করল, গুরুদেব, কিভাবে মাংস আমাদের ভেতরকার পশুত্বকে জয় করতে সাহায্য করে? ঋষি বললেন, মাংস আমাদের ভেতরের হিংসা ও ক্রোধকে জয় করতে সাহায্য করে। এটি আমাদের ভেতরে শান্তি ও সম্প্রীতি আনতে সাহায্য করে। ঋষি বললেন, মৎস্য শুধুমাত্র মাছ নয়, বরং এটি আমাদের ভেতরের প্রবৃত্তির প্রতীক। তন্ত্র সাধনায় মৎস্য ব্যবহার করা হয় আমাদের ভেতরের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে। শিবদাস জিজ্ঞাসা করল, গুরুদেব, কিভাবে মৎস্য আমাদের ভেতরের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? ঋষি বললেন, মৎস্য আমাদের ভেতরে কামনা ও লোভকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি আমাদের ভেতরে শান্তি ও সন্তুষ্টি আনতে সাহায্য করে। এরপরে ঋষি বললেন, মুদ্রা শুধুমাত্র শস্য বা মুদ্রা নয়, বরং এটি আমাদের ভেতরের সম্পদের প্রতীক। তান্ত্রিক সাধনায় মুদ্রা ব্যবহার করা হয় আমাদের ভেতরের সম্পদকে নিয়ন্ত্রণ করতে। শিবদাস জিজ্ঞাসা করল, গুরুদেব, মুদ্রা কিভাবে আমাদের ভেতরের সম্পদকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? ঋষি বললেন, মুদ্রা আমাদের ভেতরের লোভ এবং আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি আমাদের ভেতরের সন্তুষ্টি এবং শান্তি আনতে সাহায্য করে। এরপরে ঋষি বললেন, মৈথুন শুধুমাত্র যৌন মিলন নয়, বরং এটি আমাদের ভেতরের শক্তি এবং চৈতন্যের মিলনের প্রতীক। তান্ত্রিক সাধনায় মৈথুন ব্যবহার করা হয় আমাদের ভেতরের শক্তি এবং চৈতন্যের মিলন ঘটাতে। শিবদাস জিজ্ঞাসা করল, গুরুদেব, কিভাবে মৈথুন আমাদের ভেতরের শক্তি ও চেতনার মিলন ঘটাতে সাহায্য করে? ঋষি বললেন, মৈথুন আমাদের ভেতরের শক্তি ও চেতনার মিলন ঘটাতে সাহায্য করে। এটি আমাদের ভেতরে শান্তি ও সম্প্রীতি আনতে সাহায্য করে।
ঋষি বশিষ্ঠ শিবদাসকে বললেন, শিবদাস, পঞ্চমকারের আধ্যাত্মিক গুরুত্ব অত্যন্ত গভীর। এটি শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায়। মদ্য হলো চেতনার পরিবর্তন, মাংস হলো শক্তির উৎস, মৎস্য হলো জীবনের প্রবাহ, মুদ্রা হলো সম্পদের সঠিক ব্যবহার এবং মৈথুন হলো শক্তি ও চেতনার মিলন। শিবদাস বলল, গুরুদেব, আমি এই জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে দেব। আমি চাই সবাই এই জ্ঞানের আলো দেখুক। ঋষি বৈশিষ্ট্য হেসে বললেন, তুমি ঠিক বলেছ শিবদাস, এই জ্ঞান তুমি সারা বিশ্বে ছড়িয়ে দাও। শিবদাস ঋষি বৈশিষ্ট্যের কাছ থেকে পঞ্চমকার জ্ঞান অর্জন করে এবং তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে শুরু করে। সে বিভিন্ন দেশে গিয়ে পঞ্চমকারের শিক্ষা দেয় এবং মানুষকে তাদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে। একদিন শিবদাস একটি বড় সম্মেলনে বক্তৃতা দিচ্ছিল। সেখানে বিভিন্ন দেশের মানুষ উপস্থিত ছিল। সে বলল, পঞ্চমকার শুধুমাত্র একটা প্রাচীন জ্ঞান নয়, বরং এটি আমাদের ভবিষ্যতের পথ দেখায়। এটি শেখায় কিভাবে আমরা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারি এবং কিভাবে আমরা মানুষের উপকার করতে পারি। সম্মেলনের শেষে সবাই শিবদাসের কথা শুনে অনুপ্রাণিত হয় এবং তারা পঞ্চমকার জ্ঞানকে তাদের জীবনে প্রয়োগ করতে শুরু করে। এইভাবে পঞ্চমকারের মাধ্যমে মানুষের কল্যাণ ও আধ্যাত্মিক উন্নতি অর্জিত হয়। ঋষি বৈশিষ্ট্য বললেন, শিবদাস, পঞ্চমকারের অপব্যবহার বিপজ্জনক। এটি শুধুমাত্র বাহ্যিক অর্থে ব্যবহার করা যায় না, এর সঠিক ব্যাখ্যা খুবই গভীর। শিবদাস জিজ্ঞাসা করল, গুরুদেব, পঞ্চমকারের অপব্যবহারের ফল কি? ঋষি অগস্ত্য বললেন, শিবদাস, পঞ্চমকারের অপব্যবহারের ফলে মানুষ আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত হয়। এটি তাদের নৈতিক এবং সামাজিক অধঃপতনের দিকে নিয়ে যায়। মধ্যপ্রদেশের এক প্রাচীন গ্রামের গভীর অরণ্যে, যেখানে প্রকৃতি তার সমস্ত রহস্য ও শক্তি নিয়ে বিরাজ করত, সেখানে একদিন এক সাধক ধ্যানে বসেছিলেন। তার নাম ছিল মাধব। তিনি ছিলেন ঋষি অগস্ত্যের শিষ্য এবং তন্ত্রশাস্ত্রের গভীর জ্ঞানের অনুসন্ধানকারী। মাধব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তার চোখ বন্ধ, মন সম্পূর্ণভাবে শান্ত। হঠাৎ তিনি অনুভব করলেন যেন তার শরীরের ভিতরে এক শক্তি জাগ্রত হচ্ছে। আকাশে মেঘের কোলাহল, হালকা বাতাস বইছে, বিদ্যুৎ ছটা একদিক থেকে অন্যদিকে ধাবিত হচ্ছে। হঠাৎ তিনি শুনতে পেলেন এক দৈববাণী, যা বলছিল, হে সাধক, তুমি কি জানতে চাও তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তির রহস্য? তুমি কি জানতে চাও কিভাবে এই শক্তিকে জাগ্রত করে আধ্যাত্মিক উন্নতি সাধন করা যায়? মাধব চোখ খুললেন না, কিন্তু তার হৃদয়ের এক গভীর অনুভূতি জাগল। তিনি বললেন, হ্যাঁ, আমি জানতে চাই, আমাকে এই রহস্যের সন্ধান দিন। তৎক্ষণাৎ আবার দৈববাণী শোনা গেল, তাহলে শোনো হে সাধক, এই শক্তি হলো কুণ্ডলিনী শক্তি, যা তোমার মূলাধার চক্রে লুকিয়ে আছে। এই শক্তিকে জাগ্রত করে তুমি ষটচক্র ভেদ করতে পারবে এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারবে। এই বলে দৈববাণী মিলিয়ে গেল। মাধব গভীর ধ্যানে প্রবেশ করলেন এবং তার মনে এক নতুন জ্ঞানের আলো জ্বলে উঠল। এই জ্ঞানই পরবর্তীকালে কুণ্ডলিনী শক্তি হিসেবে পরিচিতি পায়। মাধব সেই জ্ঞান লিপিবদ্ধ করলেন এবং তা তার শিষ্যদের কাছে প্রকাশ করলেন। কিন্তু এই জ্ঞান শুধুমাত্র যোগ্য সাধকদের জন্য ছিল। কুণ্ডলিনী শক্তির উৎপত্তি হয়েছিল তন্ত্রশাস্ত্রের পর, যখন মানুষ শুধুমাত্র বাহ্যিক ক্রিয়াকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আধ্যাত্মিক গভীরতায় প্রবেশ করতে চাইছিল। তন্ত্রশাস্ত্রে শুধুমাত্র দেবী শক্তির উপাসনার কথা বলা হয়েছিল, কিন্তু কুণ্ডলিনী শক্তিতে মানবদেহের ভিতরে লুকিয়ে থাকা শক্তির কথা বলা হয়। এটি ছিল এক নতুন দর্শন, যেখানে মানব দেহকে একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড হিসেবে বিবেচনা করা হয়। একদিন মাধব তার শিষ্যদের বললেন, তন্ত্রশাস্ত্রের জ্ঞান মহান,
কিন্তু এটি শুধুমাত্র বাহ্যিক ক্রিয়াকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ। কুণ্ডলিনী শক্তি তোমাদের আধ্যাত্মিক গভীরতায় নিয়ে যাবে। এটি তোমাদের শক্তি ও চৈতন্যের মিলন বুঝতে সাহায্য করবে। শিষ্যরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, এই কুণ্ডলিনী শক্তি কি তন্ত্রশাস্ত্র থেকে আলাদা? মাধব হেসে বললেন, না, এটি তন্ত্রশাস্ত্র থেকে আলাদা নয়, বরং তন্ত্রশাস্ত্রের গভীরতর ব্যাখ্যা। যদি তন্ত্রশাস্ত্র আলো হয়, তবে এই কুণ্ডলিনী শক্তি হলো সেই আলোর উৎস। কুণ্ডলিনী শক্তির মাধ্যমে ষট চক্র ভেদ। মাধব তার শিষ্যদের মাধ্যমে কুণ্ডলিনী শক্তির জ্ঞান লিপিবদ্ধ করতে শুরু করল। এই গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মহানির্বাণতন্ত্র, পুরাণতন্ত্র এবং তন্ত্রসার। একদিন মাধবের শিষ্য অভিরাম মাধবকে জিজ্ঞাসা করল, গুরুদেব, এই গ্রন্থগুলো কি শুধু জ্ঞানের জন্য, নাকি এগুলো ব্যবহারিক প্রয়োগ আছে? মাধব বললেন, অভিরাম, এই গ্রন্থগুলো শুধুমাত্র জ্ঞানের জন্য নয়, বরং এগুলি জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। এগুলি শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায়। একদিন ঋষি অগস্ত্য তার শিষ্য মাধবকে ডেকে বললেন, মাধব, আজ আমি তোমাকে মানবদেহের সবচেয়ে গভীর রহস্য সম্পর্কে শেখাবো। এটি হলো ষটচক্রের রহস্য। মাধব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, ষটচক্র কি? এটি কি শুধুমাত্র একটি কল্পনা, নাকি এগুলো বাস্তব গুরুত্ব আছে? ঋষি অগস্ত্য হেসে বললেন, মাধব, ষটচক্র কোনো কল্পনা নয়, এটি মানবদেহে অবস্থিত 6টি শক্তির কেন্দ্র, যা আমাদের আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। ঋষি অগস্ত্য মানবকে একটি পবিত্র চিত্র দেখালেন, যেখানে মানবদেহের ষটচক্রের অবস্থান চিহ্নিত ছিল। তিনি বললেন, মাধব, এই 6টি চক্র হলো মূলাধার চক্র, এটি মেরুদণ্ডের নিচে অবস্থিত, এটি আমাদের মৌলিক শক্তির কেন্দ্র। স্বাধিষ্ঠান চক্র, এটি নাভির নিচে অবস্থিত, এটি আমাদের সৃজনশীলতা এবং আবেগের কেন্দ্র। মণিপুর চক্র, এটি নাভির কাছে অবস্থিত, এটি আমাদের আত্মবিশ্বাস এবং শক্তির কেন্দ্র। অনাহত চক্র, এটি হৃদয়ে অবস্থিত, এটি আমাদের প্রেম এবং করুণার কেন্দ্র। বিশুদ্ধ চক্র, এটি গলায় অবস্থিত, এটি আমাদের যোগাযোগ এবং অভিব্যক্তির কেন্দ্র। আজ্ঞা চক্র, এটি কপালে অবস্থিত, এটি আমাদের অন্তর্জ্ঞান ও জ্ঞানের কেন্দ্র। এই 6টি চক্র আমাদের আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এগুলির মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারি। ঋষি অগস্ত্য মাধবকে বললেন, মাধব, ষটচক্রের জাগরণের মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারি। এটি একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া, কিন্তু এর মাধ্যমে আমরা মোক্ষ লাভ করতে পারি। মাধব জিজ্ঞাসা করল, গুরুদেব, কিভাবে আমরা ষটচক্র জাগ্রত করব? ঋষি অগস্ত্য বললেন, মাধব, ষটচক্র জাগরণের জন্য প্রয়োজন ধ্যান, যোগ ও মন্ত্র জপ। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের শক্তির কেন্দ্রগুলোকে জাগ্রত করতে পারি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারি। মাধব বলল, গুরুদেব, আমি এই প্রক্রিয়া শুরু করব, আমাকে সাহায্য করুন। ঋষি অগস্ত্য মুচকি হেসে বললেন, মাধব, তুমি ঠিক পথে আছো, আমি তোমাকে সাহায্য করব। চতুর্দশ অধ্যায়, তান্ত্রিক ক্রিয়া। শক্তির নিয়ন্ত্রণ, তান্ত্রিক ক্রিয়ার রহস্য। একদিন সন্ধ্যায় গভীর অরণ্যের মাঝে একটা ছোট্ট কুটিরে ঋষি অগস্ত্য ও তার শিষ্য মাধব বসেছিলেন। কুটিরের বাইরে প্রকৃতির সুরেলা সঙ্গীত বাজছিল, আর ভেতরে জ্বলছিল একটি তেলের প্রদীপ, যার আলোয় কুটিরের দেয়ালে ছায়া নাচছিল। ঋষি অগস্ত্য গম্ভীর হয়ে বললেন, মাধব, আজ আমি তোমাকে তান্ত্রিক ক্রিয়ার রহস্য শেখাবো। এটি শক্তির নিয়ন্ত্রণ এবং রোগ নিরাময়ের এক শক্তিশালী পদ্ধতি। মাধব উৎসুক হয়ে বলল, গুরুদেব, তান্ত্রিক ক্রিয়া কি? এটা কিভাবে কাজ করে? ঋষি অগস্ত্য হেসে বললেন, তান্ত্রিক ক্রিয়া হলো শক্তি নিয়ন্ত্রণের একটি পদ্ধতি। এটা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে। এটি রোগ নিরাময় এবং আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য ব্যবহার করা যায়।
তান্ত্রিক ক্রিয়ার রহস্য। ঋষি অগস্ত্য মাধবকে একটি তান্ত্রিক ক্রিয়া শেখালেন। তিনি বললেন, মাধব, প্রথমে তোমাকে একটি আসনে বসতে হবে এবং তোমার চোখ বন্ধ করতে হবে। তারপর তোমাকে একটি মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটি হলো ওম শক্তি নমঃ। মাধব ঋষি অগস্ত্যের নির্দেশ অনুসারে আসনে বসলো এবং চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করলো। কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন যেন তার শরীরে একটা শক্তি প্রবাহিত হচ্ছে। তিনি ঋষি অগস্ত্যকে বললেন, গুরুদেব, আমি অনুভব করছি যেন আমার শরীরে একটি শক্তি প্রবাহিত হচ্ছে। এটা কি তান্ত্রিক ক্রিয়ার ফল? ঋষি অগস্ত্য হেসে বললেন, হ্যাঁ মাধব, এটি তান্ত্রিক ক্রিয়ার ফল। তুমি এখন শক্তির নিয়ন্ত্রণ শিখছো। কিছুদিন পর মাধব ঋষি অগস্ত্যকে বললেন, গুরুদেব, আমি তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আমার শরীরের একটি রোগ নিরাময় করেছি। এটা কি সম্ভব? ঋষি অগস্ত্য বললেন, হ্যাঁ মাধব, তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে রোগ নিরাময় সম্ভব। এটি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে। এটি রোগ নিরাময় এবং আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য ব্যবহার করা যায়। মাধব বলল, গুরুদেব, আমি এখন তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে চাই। আমাকে আরো কিছু শেখান। ঋষি অগস্ত্য এসে বললেন, তুমি ঠিক বলছ মাধব, তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে তুমি আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারো। এটি তোমাকে মোক্ষের পথে নিয়ে যাবে। পঞ্চম খণ্ড, তন্ত্রশাস্ত্রের সমাজ ও সংস্কৃতি। পঞ্চদশ অধ্যায়, তান্ত্রিক সমাজ, তান্ত্রিক সমাজের গল্প। প্রাচীন ভারতের এক গভীর অরণ্যের মধ্যে একটি ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল শক্তিপুর। এই গ্রামটি ছিল তান্ত্রিক সমাজের কেন্দ্রস্থল। গ্রামের লোকেরা প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত ছিল এবং তাদের জীবনযাত্রা তন্ত্রশাস্ত্রের নীতিগুলি দ্বারা পরিচালিত হতো। একদিন এক যুবক, যার নাম ছিল রামানুজ, এই গ্রামে এসে পৌঁছাল। রামানুজ ছিল একজন জ্ঞান পিপাসু যুবক, যে তন্ত্রশাস্ত্রের গভীরতা বুঝতে চাইছিল। সে গ্রামের প্রবেশদ্বারে দাঁড়িয়ে দেখল গ্রামের লোকেরা প্রকৃতির সাথে কিভাবে মিলেমিশে আছে। গ্রামের প্রধান, যিনি একজন তান্ত্রিক গুরু ছিলেন, রামানুজকে স্বাগত জানালেন। তার নাম ছিল গুরু ব্রহ্মানন্দ। গুরু ব্রহ্মানন্দ বললেন, তুমি কেন এখানে এসেছো যুবক? রামানুজ বলল, গুরুদেব, আমি তন্ত্রশাস্ত্রের গভীরতা বুঝতে চাই। আমি শুনেছি এই গ্রামে তান্ত্রিক সমাজের প্রকৃত রূপ দেখা যায়। গুরু ব্রহ্মানন্দ হেসে বললেন, তাহলে তুমি সঠিক স্থানে এসেছো। এখানে তুমি তান্ত্রিক সমাজের গঠন এবং তার বৈশিষ্ট্য দেখতে পাবে। গুরু ব্রহ্মানন্দ রামানুজকে গ্রামের ভেতরে নিয়ে গেলেন। গ্রামের প্রতিটি বাড়ি ছিল প্রকৃতির সাথে মিলেমিশে তৈরি। বাড়িগুলির চারপাশে ছিল ফুলের বাগান এবং ফলদার গাছ। গ্রামের লোকেরা ছিল খুবই শান্ত ও আধ্যাত্মিক। গুরু ব্রহ্মানন্দ বললেন, এই গ্রামে তান্ত্রিক সমাজের গঠন খুবই সহজ। এখানে প্রতিটি মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাস করে। তারা তন্ত্রশাস্ত্রের নীতিগুলি অনুসরণ করে। রামানুজ জিজ্ঞাসা করল, গুরুদেব, তান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য কি? গুরু ব্রহ্মানন্দ বললেন, তান্ত্রিক সমাজের প্রধান বৈশিষ্ট্য হল শক্তি ও চৈতন্যের সমন্বয়। এখানে নারী ও পুরুষ উভয়ই সমান গুরুত্ব পায়। তান্ত্রিক সমাজে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের মাঝখানে একটা বড় মাঠ ছিল, যেখানে গ্রামের লোকেরা একত্রিত হতো। সেখানে রামানুজ দেখল গ্রামের নারীরা পুরুষদের সাথে সমানভাবে কাজ করছে। তারা কেউ ধ্যান করছে, কেউ ফসল কাটছে, আবার কেউ শিশুদের শিক্ষা দিচ্ছে। রামানুজ জিজ্ঞাসা করল, গুরুদেব, এই গ্রামে নারীদের ভূমিকা কি? গুরু ব্রহ্মানন্দ বললেন, তান্ত্রিক সমাজে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শক্তির প্রতীক। তারা শুধুমাত্র পরিবার দেখাশোনা করে না, বরং সমাজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রামানুজ বিস্মিত হয়ে বলল, এটা তো খুবই সুন্দর। আমি এই সমাজের গভীরতা বুঝতে পেরেছি। গুরু ব্রহ্মানন্দ হেসে বললেন, তুমি যদি এই সমাজের গভীরতা বুঝতে চাও, তাহলে এখানে কিছুদিন থাকো। তুমি নিজেই দেখবে কিভাবে তান্ত্রিক সমাজ
প্রকৃতির সাথে মিলেমিশে বাস করে। ইন্দ্রপুরী নামে এক ছোট্ট গ্রামে, যেখানে প্রকৃতি এবং আধ্যাত্মিকতা একাকার হয়ে গিয়েছিল, সেখানে বহু পুরাতন এক দেবী মন্দির ছিল। আশ্বিনের এক বিশেষ তিথিতে এক মহান তান্ত্রিক উৎসবের প্রস্তুতি চলছিল। এই উৎসবের নাম ছিল শক্তোৎসব, যা দেবী শক্তির উপাসনায় উৎসর্গীকৃত ছিল। গ্রামের লোকেরা উৎসাহে মেতে উঠেছিল, কারণ এই উৎসব শুধুমাত্র আনন্দের জন্য না, বরং আধ্যাত্মিক শক্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্রামের প্রধান তান্ত্রিক সাধক এবং মন্দিরের প্রধান পুরোহিত ঋষি ভরদ্বাজ তার শিষ্যদের সাথে উৎসবের প্রস্তুতি পরিদর্শন করছিলেন। তিনি বললেন, এই উৎসব শুধুমাত্র আনন্দের জন্য না, বরং এটি আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জনের একটি মাধ্যম। শিষ্যরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, কিভাবে এই উৎসব আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জনে সাহায্য করবে? ঋষি ভরদ্বাজ হেসে বললেন, এই উৎসবের মাধ্যমে আমরা দেবী শক্তির উপাসনা করব এবং তার কৃপা লাভ করব। এটি আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জনে সাহায্য করবে। উৎসবের দিন এসে গেল। গ্রামের মন্দিরে দেবী শক্তির মূর্তি সাজানো হয়েছিল এবং লোকেরা উৎসাহে মেতে উঠেছিল। ঋষি ভরদ্বাজ মন্দিরের মঞ্চে উঠে বললেন, আজ আমরা দেবী শক্তির উপাসনা করব এবং তার কৃপা লাভ করব। এই উৎসব শুধুমাত্র আনন্দের জন্য না, বরং এটি আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জনের একটি মাধ্যম। লোকেরা উৎসাহে মেতে উঠল এবং দেবী শক্তির উপাসনা শুরু করল। মন্দিরে মন্ত্রোচ্চারণ এবং ধূপের গন্ধে পরিবেশ পবিত্র হয়ে উঠল। একজন শিষ্য ঋষি ভরদ্বাজকে জিজ্ঞাসা করল, গুরুদেব, এই উৎসবের মাধ্যমে আমরা কিভাবে আধ্যাত্মিক শক্তি অর্জন করব? ঋষি ভরদ্বাজ বললেন, এই উৎসবের মাধ্যমে আমরা দেবী শক্তির উপাসনা করব এবং তার কৃপা লাভ করব। এটি আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জনে সাহায্য করবে। উৎসবের শেষে ঋষি ভরদ্বাজ তার শিষ্যদের বললেন, এই উৎসব শুধুমাত্র আনন্দের জন্য নয়, বরং এটি আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জনের একটি মাধ্যম। আমরা দেবী শক্তির উপাসনা করেছি এবং কৃপা লাভ করেছি। এটি আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জনে নিশ্চয়ই সাহায্য করবে। শিষ্যরা বিস্মিত জিজ্ঞাসা করল, গুরুদেব, এই উৎসবের মাধ্যমে আমরা কি সত্যি আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পেরেছি? ঋষি ভরদ্বাজ হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। এই উৎসবের মাধ্যমে আমরা আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পেরেছি। এটি আমাদের আধ্যাত্মিক উন্নতিতে নিশ্চয়ই সাহায্য করবে। রহস্যময় প্রকৃতির কোলে, পাহাড়ের ঢালে এক অলৌকিক শক্তি নিয়ে বিরাজ করত একটি ছোট্ট গ্রাম, ইন্দ্রপুরী। সেখানে বহু পুরাতন দেবদেবীর মন্দির ছিল। এই মন্দিরটি ছিল তান্ত্রিক শিল্প ও স্থাপত্যের এক অনন্য উদাহরণ। মন্দিরের গঠনশৈলী এবং শিল্পকর্মগুলি তন্ত্রশাস্ত্রের গভীর দর্শনকে প্রতিফলন করত। মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন ঋষি ভরদ্বাজ। তিনি ছিলেন তন্ত্রশাস্ত্রের একজন মহান পণ্ডিত। একদিন তিনি তার শিষ্য কেশবকে মন্দিরের গভীরে নিয়ে গেলেন। কেশব ছিল অত্যন্ত কৌতূহলী এবং জ্ঞান পিপাসু। সে ঋষি ভরদ্বাজকে জিজ্ঞাসা করল, গুরুদেব, এই মন্দিরের স্থাপত্য ও শিল্পকর্মগুলি কি শুধুমাত্র সৌন্দর্যের জন্য, নাকি এগুলির গভীর কোনো অর্থ আছে? ঋষি ভরদ্বাজ হেসে বললেন, কেশব, এই মন্দিরের স্থাপত্য এবং শিল্পকর্মগুলি শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং এগুলি তন্ত্রশাস্ত্রের গভীর দর্শনকে প্রতিফলন করে। এগুলি শেখায় কিভাবে শক্তি ও চৈতন্যের মিলনে সবকিছু সৃষ্টি হয়। ঋষি ভরদ্বাজ কেশবকে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখালেন এবং প্রতিটি অংশের গভীর অর্থ ব্যাখ্যা করলেন। মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের গর্ভগৃহে দেবী শক্তির মূর্তি স্থাপিত ছিল। ঋষি ভরদ্বাজ বললেন, এই গর্ভগৃহ হল শক্তির কেন্দ্র। এখানে দেবী শক্তির উপাসনা করা হয়, যা আমাদের আধ্যাত্মিক শক্তি জাগ্রত করে। মন্দিরের শিখর। মন্দিরের শিখরটি ছিল অত্যন্ত সুউচ্চ। ঋষি ভরদ্বাজ বললেন, এই শিখরটি হল মুখ্যের প্রতীক
এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের লক্ষ্য হলো আধ্যাত্মিক উন্নতি এবং মোক্ষ লাভ। মন্দিরের প্রাঙ্গণে বিভিন্ন শিল্পকর্ম ছিল। ঋষি ভরদ্বাজ বললেন, এই শিল্পকর্মগুলি শক্তি ও চৈতন্যের মিলনকে প্রতিফলন করে। এগুলি আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি ও চৈতন্য একই সত্তার দুটো দিক। তান্ত্রিক শিল্পের প্রতীকী অর্থ। ঋষি ভরদ্বাজ কেশবকে মন্দিরের একটি বিশেষ শিল্পকর্ম দেখালেন, যা ছিল দেবী কালীর মূর্তি। তিনি বললেন, কেশব, এই মূর্তিটি শুধুমাত্র দেবী কালীর নয়, বরং এটি শক্তির প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় শক্তি হলো সৃষ্টি, স্থিতি এবং সংহারের মূল। কেশব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, এই শিল্পকর্মগুলো কি শুধুমাত্র মন্দিরের জন্য, নাকি এগুলির ব্যবহারিক প্রয়োগ আছে? ঋষি ভরদ্বাজ বললেন, কেশব, এই শিল্পগুলি শুধুমাত্র মন্দিরের জন্য নয়, বরং এগুলো জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। এগুলি শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায়। আধুনিক যুগের এক ব্যস্ত শহরে, যেখানে মানুষের জীবন দৌড়ঝাঁপে ভরা, সেখানে এক যুবক বাস করত। তার নাম ছিল অজয়। অজয় ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তার মনে সবসময় এক অশান্তি কাজ করত। সে অনুভব করত তার জীবনে কিছু একটা অভাব রয়েছে, কিছু একটা সে খুঁজে পাচ্ছে না। একদিন অজয় তার বন্ধু রাহুলের সাথে কথা বলেছিল। রাহুল বলল, অজয়, তুমি কেন এত চিন্তিত থাকো? তোমার তো সবই আছে, ভালো চাকরি, সুন্দর জীবন। অজয় বলল, হ্যাঁ রাহুল, আমার সবই আছে, কিন্তু মনে হয় আমার জীবনে কিছু একটা অভাব আছে। আমি শান্তি খুঁজে পাচ্ছি না। রাহুল বলল, তাহলে তুমি আধ্যাত্মিকতার দিকে তাকাও। তন্ত্রশাস্ত্রের কথা শুনেছ? এটি শুধুমাত্র প্রাচীন জ্ঞান নয়, বরং আধুনিক যুগেও এর প্রাসঙ্গিকতা আছে। অজয় রাহুলের কথা শুনে তন্ত্রশাস্ত্র সম্পর্কে জানতে আগ্রহী হল। সে ইন্টারনেটে অনুসন্ধান করল এবং তন্ত্রশাস্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারল। সে জানতে পারল তন্ত্রশাস্ত্র শুধুমাত্র প্রাচীন জ্ঞান নয়, বরং এটি আধুনিক যুগেও মানুষের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করতে পারে। অজয় একটি তান্ত্রিক আশ্রমে গেল। সেখানে একজন তান্ত্রিক গুরু ছিলেন। গুরুজির নাম ছিল স্বামী সত্যানন্দ। স্বামী সত্যানন্দ অজয়কে বললেন, তন্ত্রশাস্ত্র শুধুমাত্র ধ্যান ও যোগের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। এটি শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায়। অজয় জিজ্ঞাসা করল, গুরুজি, তান্ত্রিক যোগ এবং ধ্যানের মাধ্যমে কি সত্যি আত্ম উন্নতি সম্ভব? স্বামী সত্যানন্দ বললেন, হ্যাঁ অজয়, তান্ত্রিক যোগ এবং ধ্যানের মাধ্যমে তুমি তোমার আত্মাকে উন্নত করতে পারো। এটি তোমাকে শান্তি ও সন্তুষ্টি দেবে। অজয় স্বামী সত্যানন্দের নির্দেশ অনুসরণ করে তান্ত্রিক যোগ এবং ধ্যান শুরু করল। সে প্রতিদিন সকালে উঠে ধ্যান করত এবং তান্ত্রিক যোগ অনুশীলন করত। ধীরে ধীরে সে অনুভব করল তার মনে শান্তি এসেছে। সে তার জীবনের অর্থ খুঁজে পাচ্ছে। একদিন অজয় তার বন্ধু রাহুলের সঙ্গে দেখা করল। রাহুল বলল, অজয়, তোমার চেহারা এত শান্ত, এত প্রফুল্ল দেখাচ্ছে, কি হয়েছে? অজয় বলল, রাহুল, আমি তন্ত্রশাস্ত্রের মাধ্যমে আমার আত্মাকে উন্নত করেছি। তান্ত্রিক যোগ এবং ধ্যানের মাধ্যমে আমি শান্তি ও সন্তুষ্টি পেয়েছি। রাহুল বলল, তুমি ঠিক বলেছ অজয়, তন্ত্রশাস্ত্র শুধুমাত্র প্রাচীন জ্ঞান নয়, বরং এটি আধুনিক যুগে আমাদের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করতে পারে। ডক্টর অরুণ একজন প্রখ্যাত মনস্তত্ত্ববিদ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর গবেষণা করেন। একদিন তার গবেষণার সময় তিনি হঠাৎই তন্ত্রশাস্ত্রের উপর একটি বই পড়তে শুরু করেন। বইটির নাম ছিল তন্ত্র ও মনস্তত্ত্ব, আধ্যাত্মিকতার বিজ্ঞান। বইটি পড়ার সময় ডক্টর অরুণের মনে হলো তন্ত্রশাস্ত্রে অনেক ধারণা
আধুনিক মনস্তত্ত্বের সঙ্গে মিলে যায়। বিশেষ করে কুণ্ডলিনী শক্তি এবং চক্রের ধারণাগুলি মনস্তাত্ত্বিক উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে। ডক্টর অরুণ তার সহকারী ডক্টর প্রিয়াঙ্কাকে ডেকে বললেন, প্রিয়াঙ্কা, তুমি কি কখনো তন্ত্রশাস্ত্রের কথা শুনেছ? এখানে কিছু ধারণা আছে যা আমাদের গবেষণায় সাহায্য করতে পারে। প্রিয়াঙ্কা বললেন, হ্যাঁ স্যার, আমি কিছুটা জানি, কিন্তু এগুলো কি বিজ্ঞানসম্মত? ডক্টর অরুণ হেসে বললেন, আমিও তাই ভাবছিলাম, কিন্তু দেখো, এখানে কিছু ধারণা আছে যা আমাদের মনস্তাত্ত্বিক তত্ত্বের সাথে মিলে যায়। ডক্টর অরুণ এবং প্রিয়াঙ্কা তন্ত্রশাস্ত্রের উপর গভীর গবেষণা শুরু করলেন। তারা দেখলেন কুণ্ডলিনী শক্তির ধারণাটি মনস্তাত্ত্বিক উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে। একদিন ডক্টর অরুণ তার গবেষণা দলের সামনে বললেন, তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে কুণ্ডলিনী শক্তি মানবদেহের মূলাধার চক্রে অবস্থিত এবং এই শক্তিকে জাগ্রত করলে মানসিক এবং শারীরিক উন্নতি সম্ভব। প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করলেন, কিন্তু স্যার, এটা কি বিজ্ঞানসম্মত? ডক্টর অরুণ বললেন, হ্যাঁ প্রিয়াঙ্কা, আধুনিক মনস্তত্ত্বেও আমরা দেখি মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে ধ্যান ও যোগের ব্যবহার করা হয়। কুণ্ডলিনী শক্তির ধারণাটিও একই রকম। এটি আমাদের মনস্তাত্ত্বিক উন্নতিতে সাহায্য করতে পারে। ডক্টর অরুণ এবং তার দল তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি ব্যবহার করে একটি নতুন থেরাপি পদ্ধতি তৈরি করলেন। এই পদ্ধতিতে কুণ্ডলিনী শক্তি এবং চক্রের ধারণাগুলি ব্যবহার করে মানসিক চাপ এবং উদ্বেগ কমানো হয়। একদিন ডক্টর অরুণ একটি সেমিনারে বললেন, তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি আধুনিক মনস্তত্ত্বের সঙ্গে মিলে যায়। আমরা দেখেছি কুণ্ডলিনী শক্তি এবং চক্রের ধারণাগুলি ব্যবহার করে মানসিক উন্নতি সম্ভব। সেমিনারের শেষে একজন প্রশ্ন করলেন, ডক্টর অরুণ, আপনি কি মনে করেন তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায়? ডক্টর অরুণ হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আমি তাই মনে করি। তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায় এবং এটি আমাদের মনস্তাত্ত্বিক উন্নতিতে সাহায্য করতে পারে। 1960-এর দশকে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এক যুবক মাইকেল ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহী হয়ে উঠেছিলেন। তিনি ভারতীয় যোগ এবং ধ্যানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু একদিন তিনি তন্ত্রশাস্ত্রের কথা শুনলেন। এটি ছিল তার জীবনের বড় পরিবর্তনকারী মুহূর্ত। মাইকেল একদিন স্থানীয় লাইব্রেরিতে গিয়ে তন্ত্রশাস্ত্রের উপর একটি বই খুঁজে পেলেন। বইটি পড়ে তিনি বিস্মিত হলেন। তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি তার মনে এক নতুন আলো জ্বালিয়ে দিল। তিনি বুঝতে পারলেন তন্ত্রশাস্ত্র শুধুমাত্র ধ্যান ও যোগের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। মাইকেল ভারতে আসার সিদ্ধান্ত নিলেন। তিনি ভারতের বিভিন্ন আশ্রম এবং তান্ত্রিক গুরুদের সঙ্গে দেখা করলেন। তিনি তন্ত্রশাস্ত্রের গভীরতা বুঝতে শুরু করলেন এবং তা পশ্চিমী দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মাইকেল আমেরিকায় ফিরে এসে তন্ত্রশাস্ত্রের উপর একটি সেমিনার এবং কর্মশালা আয়োজন করতে শুরু করলেন। প্রথম দিকে লোকেরা তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি বুঝতে অসুবিধা বোধ করলেও ধীরে ধীরে তারা এর গভীরতা উপলব্ধি করতে শুরু করল। একদিন মাইকেলের সেমিনারে এক মহিলা সারাহ এসে পড়ল, মাইকেল, তন্ত্রশাস্ত্রের ধারণাগুলো কি সত্যি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়? মাইকেল হেসে বললেন, হ্যাঁ সারাহ, তন্ত্রশাস্ত্র শুধুমাত্র ধ্যান ও যোগের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায়। এটি শেখায় কিভাবে শক্তি ও চৈতন্যের মিলনে সবকিছু সৃষ্টি হয়। সারাহ বিস্মিত হলো এবং বলল, এটা কি সত্যিই সম্ভব? মাইকেল বললেন, হ্যাঁ সারাহ, তন্ত্রশাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি দিককে উন্নত করতে পারি। মাইকেলের প্রচেষ্টায় তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি পশ্চিমী দেশে ছড়িয়ে পড়ল। বিজ্ঞানী এবং দার্শনিকরা তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি নিয়ে গবেষণা শুরু করলেন। তারা বুঝতে পারলেন তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি আধুনিক বিজ্ঞান এবং দর্শনের সাথে মিলে যায়। একদিন মাইকেল এক বিজ্ঞানীর সঙ্গে দেখা করলেন। বিজ্ঞানী বললেন, মাইকেল, তন্ত্রশাস্ত্রের ধারণাগুলো সত্যিই অদ্ভুত।
বিজ্ঞানের সাথে অনেক মিল আছে। মাইকেল হেসে বললেন, হ্যাঁ, তন্ত্রশাস্ত্রের ধারণাগুলি বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। তন্ত্রশাস্ত্র শেখায় কিভাবে শক্তি ও চৈতন্যের মিলনে সবকিছু সৃষ্টি হয়। এটি আধুনিক বিজ্ঞানের ধারণাগুলির সঙ্গে মিলে যায়। তন্ত্রশাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি দিককে উন্নত করতে পারি। একদিন সন্ধ্যার সময় একটি ছোট গ্রামের পথে এক পথিক হেঁটে যাচ্ছিলেন। তার নাম ছিল রামেশ্বর। তিনি একজন পণ্ডিত ছিলেন এবং তন্ত্রশাস্ত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা করেছিলেন। গ্রামের লোকেরা তাকে দেখে সম্মান জানালেন, কারণ তিনি তন্ত্রশাস্ত্রের জ্ঞান নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। গ্রামের এক প্রধান বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি, তন্ত্রশাস্ত্র নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। আমরা শুনেছি এই শাস্ত্রে অনেক গোপন রহস্য আছে, কিন্তু কিছু লোক এর অপব্যবহারও করছে। আপনি কি আমাদের এ বিষয়ে কিছু বলবেন? রামেশ্বর হেসে বললেন, হ্যাঁ, আমি তোমাদের সব বলবো। তন্ত্রশাস্ত্র একটা মহান জ্ঞান, কিন্তু এর কিছু দিক নিয়ে সমালোচনাও আছে। চলো আজ রাতে আমি তোমাদের সব কথা বলবো। সন্ধ্যার পর গ্রামের সবাই একত্রিত হলেন। রামেশ্বর শুরু করলেন, তন্ত্রশাস্ত্র একটি গভীর ও জটিল জ্ঞান। এটি শক্তি ও চৈতন্যের মিলন শেখায়, কিন্তু কিছু লোক এর অপব্যবহার করছে। তারা তন্ত্রের নামে ভুল কাজ করছে, যা সমাজের জন্য ক্ষতিকর। এক যুবক জিজ্ঞাসা করল, পণ্ডিতজি, তন্ত্রশাস্ত্রে পঞ্চমকারের কথা বলা হয়েছে, এটা কি নৈতিক? রামেশ্বর গম্ভীর হয়ে বললেন, পঞ্চমকারের সঠিক ব্যাখ্যা খুবই গভীর। এটি শুধুমাত্র বাহ্যিক অর্থে ব্যবহার করা যায় না। এটি আধ্যাত্মিক উন্নতির একটি মাধ্যম, কিন্তু এর অপব্যবহার বিপজ্জনক। কিছু লোক এটি ভুলভাবে ব্যবহার করে, যা সমাজের জন্য ক্ষতিকর। এক মহিলা জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি, তন্ত্রশাস্ত্রে নারীদের ভূমিকা কি? রামেশ্বর বললেন, তন্ত্রশাস্ত্রে নারীদের সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এটি শক্তি বা দেবীর উপাসনার উপর জোর দেয়, কিন্তু কিছু লোক এটি ভুলভাবে ব্যাখ্যা করে, যা নারীদের জন্য ক্ষতিকারক। রামেশ্বর শেষ করলেন, তন্ত্রশাস্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল। এটি মানুষের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করবে, কিন্তু এর সঠিক ব্যাখ্যা এবং ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে এই জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করব। গ্রামের সবাই রামেশ্বরের কথা শুনে খুশি হলেন। তারা প্রতিজ্ঞা করলেন, তন্ত্রশাস্ত্রের জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করবেন এবং এর অপব্যবহার রোধ করবেন। একটি ছোট্ট গ্রামে, যেখানে প্রকৃতি ও মানবতা একসাথে মিলেমিশে থাকে, সেখানে একদিন এক যুবক এসে পৌঁছাল। তার নাম ছিল বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব ছিল একজন জ্ঞান পিপাসু যুবক, যে তন্ত্রশাস্ত্রের গভীরতা বুঝতে চাইছিল। সে সেই গ্রামের একজন মহান পণ্ডিত তান্ত্রিক ভার্গবের কাছে এসে উপস্থিত হলেন। বোধিসত্ত্ব তান্ত্রিক ভার্গবকে জিজ্ঞাসা করল, মান্যবর, তন্ত্রশাস্ত্রের ভবিষ্যৎ কি? এই প্রাচীন জ্ঞান কি আধুনিক যুগেও প্রাসঙ্গিক? তান্ত্রিক ভার্গব হেসে বললেন, বোধিসত্ত্ব, তন্ত্রশাস্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল। এটি শুধুমাত্র প্রাচীন জ্ঞান নয়, বরং এটি আধুনিক যুগেও মানুষের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করবে। তান্ত্রিক ভার্গব বোধিসত্ত্বকে বললেন, তন্ত্রশাস্ত্রের মাধ্যমে আমরা বিশ্ব শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে পারি। এটি শেখায় কিভাবে আমরা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারি এবং কিভাবে আমরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারি। বোধিসত্ত্ব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, কিভাবে তন্ত্রশাস্ত্র বিশ্ব শান্তি আনতে পারে? তান্ত্রিক ভার্গব বললেন, তন্ত্রশাস্ত্র শেখায় যে আমরা সবাই এই একই শক্তির অংশ। আমরা যদি আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করি, তাহলে আমরা শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে পারি। এটি শেখায় কিভাবে আমরা আমাদের ভেতরের শত্রুতা এবং হিংসাকে জয় করতে পারি। তান্ত্রিক ভার্গব বোধিসত্ত্বকে বললেন, তন্ত্রশাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে পারি। এটি শেখায় কিভাবে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারি এবং কিভাবে আমরা প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারি।
বোধিসত্ত্ব বলল, গুরুদেব, আমি এই জ্ঞানকে সারা বিশ্বে ছড়িয়ে দেব। আমি চাই সবাই এই জ্ঞানের আলো দেখুক। তান্ত্রিক ভার্গব হেসে বললেন, উত্তম প্রস্তাব বোধিসত্ত্ব, তুমি এই জ্ঞানকে সারা বিশ্বে ছড়িয়ে দাও। বোধিসত্ত্ব তান্ত্রিক ভার্গবের কাছ থেকে তন্ত্রশাস্ত্রের জ্ঞান অর্জন করে এবং তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে শুরু করে। সে বিভিন্ন দেশে গিয়ে তন্ত্রশাস্ত্রের শিক্ষা দেয় এবং মানুষকে তাদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে। একদিন বোধিসত্ত্ব এক বড় সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন, যেখানে বিভিন্ন দেশের মানুষ উপস্থিত ছিল। সে বলল, তন্ত্রশাস্ত্র শুধুমাত্র একটি প্রাচীন জ্ঞান নয়, বরং এটি আমাদের ভবিষ্যতের পথ দেখায়। এটি শেখায় কিভাবে আমরা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারি এবং কিভাবে আমরা বিশ্ব শান্তি অর্জন করতে পারি। সম্মেলনের শেষে সবাই বোধিসত্ত্বের কথা শুনে অনুপ্রাণিত হয় এবং তারা তন্ত্রশাস্ত্রের জ্ঞানকে তাদের জীবনে প্রয়োগ করতে শুরু করে। এইভাবে তন্ত্রশাস্ত্রের মাধ্যমে বিশ্ব শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি অর্জিত হয়। এই ছিল আজকের গল্প এবং তন্ত্রের মূল কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীকালে ঠিক এমন ভাবে গল্পের মাধ্যমে তন্ত্রের অন্য এক গুরু রহস্যকে উন্মোচন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।